মনে হচ্ছে গলাটা একটু ভালো হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকের এই জনসভায় উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু সুভাষ চন্দ্র বোস। উপস্থিত আছে জনাব সোহরাব হোসেন বিশ্বাস, সাবেক মেয়র এবং জেলা পরিষদ চেয়ারম্যান। উপস্থিত আছেন জনাব ওয়াহিদুর রহমান, জনাব সাইফুল ইসলাম, সাবেক সভাপতি জেলা ছাত্রলীগ। উপস্থিত আছে মাহবুব রহমান, সভাপতি নড়াইল জেলা কৃষক লীগ। উপস্থিত আছে বাবলু মোল্লা এবং সাধারণ সম্পাদক নড়াইল জেলা থানা আওয়ামী লীগ। উপস্থিত আছে সভাপতি সাধারণ সম্পাদক 4 নম্বর ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগের নেতৃবৃন্দ। উপস্থিত আছে জেলা ছাত্রলীগের নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সুলতান নীল এবং সেই সাথে উপস্থিত আছেন জয়িতা আজিজ খান সহ। উপস্থিত আছে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জ্বল ভাই সহ, মিলন ভাই সহ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, যুবলীগের বাবলু কাকা সহ এত নেতা এই আউড়িয়ায় খালি মাথা ঘুরতেছে, শুধু মাথা ঘুরতেছে। ঠিক আছে, একবারে আর বেশি বলতে পারছি না, ভুলে গেলে ক্ষমা করে দিয়ে। এর সাথে আমাদের ওয়ার্ডের ওটা আসতেছি লাস্টে এই ওয়ার্ডের মেম্বারবৃন্দ এবং সেই সাথে আসমত ভাই আছে। আসমত ভাই আমাদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সহধর্মিনী দিদা এখানে উপস্থিত আছে, মহিলা আওয়ামী লীগের নেত্রী, আমার মুরব্বীজনেরা আছে, মা বোনেরা আছে, সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মীয় যারা আছেন সবাইকে আদাব। আমার মনে হয় মুরব্বীরা অলরেডি বলে ফেলেছে। আমার গলার অবস্থা একটু ভালো হলো, এত ভালো না যার চাপ নিতে পারছি, তারপরে কিছুটা বলার চেষ্টা করি। আসলে এই আউড়িয়া ইউনিয়নের সৌন্দর্য, কিন্তু আওয়ামী লীগের ভেতরে একটা সৌন্দর্য হচ্ছে আউড়িয়া ইউনিয়ন, এটা অস্বীকার করার সুযোগ নেই। সাবেক বর্তমান অনেক মিলেই এই আউড়িয়া ইউনিয়ন কিন্তু জেলা ছাত্রলীগ থেকে শুরু করে, সহযোগী সংগঠন থেকে শুরু করে যুবলীগ এবং জেলা আওয়ামী লীগকে এখন নেতৃত্ব দিচ্ছেই। সুতরাং আউড়িয়া ইউনিয়ন কিন্তু সবসময় আওয়ামী লীগ গোছানো থাকে। আমি একজনের নাম বলতে ভুলে গেছি, সেটা সাবেক সাধারণ সম্পাদক জেলা সৌমেন বসু, বাবাও মারা গিয়েছে কদিন আগে, বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি। এবং সেই সাথে আমি এটাও বলি যে এই ইউনিয়নে আওয়ামী লীগের এত নেতৃবৃন্দ আছে যে আওয়ামী লীগকে আসলে সুসংগঠিত করার জন্য ইনারাই যথেষ্ট, এবং বিগত দিনে ইনারাই নিজে হাত ধরেই করে এসেছে। আমি হয়তোবা 5 বছর এসেছি, সুতরাং আমি হয়তোবা সাংগঠনিক কাজ ওইভাবে করিও না, করা হয়ও না। তবে যেহেতু মা বোনেরা আছেন, আজকে ওই বিষয়ে আমি নাই বা গেলাম। আমি নির্বাচন কেন্দ্রিকই কথা বলতে চাচ্ছি। এই নির্বাচন আমি মনে করি আমাদের অস্তিত্বের নির্বাচন। এটা কি জন্য বলছি, সেটা হচ্ছে যে যেহেতু বিশেষ করে আপনাদের জন্য, যেহেতু এত নেতৃবৃন্দ একসাথে হয়েছে, এত নেতৃবৃন্দরা আলোচনা করেছে, আমি বিশ্বাস করি আপনারা আগামী 7 জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে যাবেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এটার জন্য গুরুত্বপূর্ণ। এটা শুধু আমার জন্য না, এখানের নেতৃবৃন্দদের জন্য না শুধু যারা আপনারা ভোটার তাদের জন্য। অনেকে কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। এতে কিন্তু যতটা না সমস্যায় আমরা পড়বো, তার থেকে 2 গুণ সমস্যা আপনারা পড়বেন। কারণ কি, এই ওয়ার্ডে প্রায় 3,000-3,500 ভোট আছে এই ওয়ার্ডে, এই কেন্দ্রে আর কি। আপনারা একবার ভাবেন যে আপনারা যদি 3,000 ভোট কাস্ট করেন, আপনারা যদি দলমত নির্বিশেষে মুরব্বীজনদের নিয়ে, ছোট ভাই বড় ভাই, ছোট বোন বড় বোন যারা আছে, মা বোনেরা সবাই একসাথে যান ভোট কেন্দ্রে, ভোট দিয়ে আসেন,
তখন একটা সুবিধা কি, আমাদের ভোট কাস্টিংটা হচ্ছে, এবং আমাদের ভোট কাস্টিংটা হলে সুবিধা কি, যে আমরা যখন দেখব যে আপনাদের ভোটে আমরা নির্বাচিত, যে একটা কেন্দ্রে 3,500 ভোটার, সেখানে 3,000 ভোট কাস্ট করেছে, এবং আপনারা তো মানে নির্বাচিত করার পরে তখন কিন্তু আমাদের মানে দায়বদ্ধতা হয়ে যায় যে আপনারা আপনাদের জন্য এসে কাজ করা। যেমন কয়েকদিন আগে কিন্তু আমি এই রাস্তা তো ভাঙা ছিল, আজিজ কাকা ভালো বলতে পারবে, এই রাস্তা টানাটা ভাঙা ছিল, এখানে যারা আছেন কয়দিন আগে, বছর খানিক আগেও তো ভাঙা ছিল, 1-1.5 বছর আগে 2,86,00,000 টাকা দিয়ে এই রাস্তা কিন্তু টেন্ডার করে কাজ করা হয়েছে, পুরা এখান থেকে আপনার চালতে তলা পর্যন্ত। তো এই কাজগুলো আমরা করছি, এটা সময়ের ব্যাপার, একটু সময় দিতে হবে। মানে উন্নয়ন এমন জিনিস না যে আসলে আপনি রাতারাতি জিনিসটা পেয়ে যাবেন, তাহলে পাইলে আপনি বিগত বছরের পর বছর অনেক জায়গায় পাইতেন। আমি চাচুড়ে একটা প্রোগ্রামে গিয়েছিলাম একটু আগে, আমি খুলে বলার চেষ্টা করেছি, আমি সব জায়গায় এই জিনিসগুলো বলার চেষ্টা করি, এই কারণে বলি যে মানুষ হয়তো বা ভাবে যে এমপিকে এখানে নিয়ে আসলাম, রাস্তা দেখাই দিলাম, এটা চাইলে সে করতে পারে, না, এটা ভুল, এটা চাইলেই করা যায় না, এর একটা নির্দিষ্ট প্রসেস আছে। এমন আছে একটা রাস্তার পেছনে 2 বছর লেগে থাকলে হয়তো বা সম্ভব, কারণ রাস্তার জন্য আইডি নাম্বার সবাই জানে, হয়তো বা আইডি নাম্বার হলে রাস্তা হয়, তাই না? এটাই তো জানে না, মানে বিশেষ করে যারা আছে, কিন্তু না, এটা ভুল, আইডি নাম্বার থাকলেই রাস্তা হয় না। নির্দিষ্ট বই আছে, ওই বইয়ের ভেতরে ওই আইডি নাম্বারটা থাকতে হবে, এবং ফরচুনেটলি হোক আনফরচুনেটলি হোক, আমাদের নড়াইল জেলায় মাত্র 2টা বইতে আমাদের নড়াইলের রাস্তার নাম ছিল, সেটা হচ্ছে যশোর প্রকল্প আর একটা খুলনা প্রকল্প। ওই বইয়ের ভেতরে যে রাস্তার নামগুলো ছিল ওগুলো তো, কারণ আমি এই রাস্তার কথা বলছি, আমি এই কয়েকদিন আগে 2-3 বার গেছি এই পাইতে, যতজন আমার সাথে কথা বলেছে, একজন একটা মাঠ নিয়ে কথা বলেছে, আর রাস্তা ভেতরের রাস্তার কথা বলেছে, আর এই নদীর ঘাটে একটা মানে গোসলের জন্য একটা ঘাটের কথা বলেছে, হ্যাঁ, আর একটা এতিমখানা আছে, এতিমখানার কথা বলেছে। আমি ঘাটের দোয়াই দিছি দাদুকে দিয়ে, সুভাষচন্দ্র বসু দাদু, ওটা আপনাদের ঘাট করে দেবে, এই মাত্র বললাম আমাকে জেলা পরিষদ থেকে, যাতে সবাই এখানে মা বোনেরা, যেহেতু এখানে ঘাটে কোনো ঘাট নাই স্নান করার, তো এখানে করতে পারবেন। আর একটা দাদু আমাকে বলল যে একটা সাব রেল স্টেশনের জন্য হয়তোবা সবাই বলেছে, তো এটা আসলে তো আন্দাজে বলতে পারবো না, যদি নির্বাচিত হই তাহলে আমি এটা আলোচনা করে দেখবো, কারণ এটা তো একটা প্রসেস হয়ে গেছে অনেক আগের থেকে, তবে আন্দাজে না বলে আমি এটা ভেবে দেখবো। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমি একটু এলোমেলো হয়ে গেছি, 300-350 বক্তব্য দেওয়ার পরে আর কথা খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ, আর এই জন্য একটু এলোমেলো আছি। তবে আপনাদের কাছে মূল যে জিনিসটা বলতে চাই, যে আমি আসলে কাজ করতে এসেছি, আমি আপনার সন্তানদের জন্যই কাজ করতে এসেছি। আমি এখানে এই জনপদের সন্তান, আমি নিজেই আমার দায়িত্ববোধ থেকে আমি কাজ করতে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সুযোগটা দিয়েছেন, আপনারা আমাকে আগের বার ম্যান্ডেট দিয়েছিলেন, এই জন্য আমি কাজ করার সুযোগ পেয়েছি। 2-2.5 বছর করোনায় চলে গেলেও আমি আমার সাধ্যের শেষ বিন্দুতে চেষ্টা করেছি। সব জিনিস হয়তো সমাধান হবে না একদিন, এটাও সত্য, কারণ আপনি অনেক জায়গায় দেখবেন 10-15 বছরের একজন সংসদ সদস্য থাকে, তারপরেও কমপ্লেন থেকে যায়, এটার কোনো শেষ নেই। তবে আমি চেষ্টা করেছি প্রত্যেক বাড়ি বাড়ি, রাস্তায় রাস্তায় যাওয়ার, জানার যে আসলে কোথায় গ্যাপ আছে, কি দরকার। কিছু সমস্যা পেয়েছি, সেগুলো সমাধান কিছু হয়তো বা করতে পেরেছি, কিছু তো সময় শেষ হয়ে গেছে। আবারও মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখেছেন, আমার বিশ্বাস আপনারাও আস্থা রাখবেন। এবং আজকের এই যে নির্বাচনটা, আমি সব জায়গায় একটা কথাই বলে আসি, এইটা তরুণ প্রজন্মের একটা নির্বাচন যাবে। এইটা আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ঘরে যে সন্তানটা আপনার কোলে আছে, যে সন্তানটা স্কুলে যাচ্ছে, তাদের জন্য এই নির্বাচন। আজকে আইটি পার্কের কথা দাদু বলেছে, সুভাষ দাদু বলেছেন, এবং সৌরভ কাকা বলেছেন। আজকে আইটি পার্কের যে সুবিধা কি, এটা আপনি শেষ করে দিচ্ছেন। আইটি পার্কের সুবিধা কি, এটা আপনি এখন হয়তো বা বুঝবেন না। আইটি পার্কের সুবিধা বুঝবেন আপনি আজকে থেকে 5-7-10 বছর পরে, যখন আপনার সন্তান ট্রেন করবে ওইখানে,
আজকে আপনার ছেলে যখন ঘরে বসে তার আর্থিক সচ্ছলতা আসবে, তখন আপনি আইটি পার্কের আপনি বুঝবেন। কারণ কি, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর আইটি ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয় ওনারা যেটা করেছেন, যে আমাদের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা শুধু চাকরি বাকরি করুক বা ব্যবসাপাতি করুক, এইখানে আটকে না, যে আর ভালো ভালো উদ্যোক্তা হোক, ফ্রিল্যান্সিং করুক। আজকে ফ্রিল্যান্সিং এ অনেক ছেলেমেয়েরা, বাংলাদেশের বিভিন্ন জেলার ছেলেমেয়েরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে। তারা আর চাকরি করতে চায় না, কারণ ঘরে বসেই তারা অর্থ ইনকাম করছে। আজকে সেই ফ্যাসিলিটিস আপনাদের ঘরের কোলে দিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আজকে আতেমালি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে, আমাদের এস.এম. সুলতান বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা চলছে, আপনার বিসিক শিল্পনগরী গড়ে ওঠার কথা চলছে। এই যে জিনিসগুলো, এগুলো যদি না হয়, এগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। একটা আছে আপনি শর্টকাট, এটা রাস্তা ডেভেলপমেন্ট আজব চালক হবে। একটা ঘাটের কথা বলছেন, এটা হয়তো হয়ে যাবে। একটা মন্দিরের কথা বলছেন, এটা তো হবেই। মসজিদ, মাদ্রাসা, এগুলো কিন্তু হয়েই যাবে। আর এটা যদি আমরাও না করি, কেউ না কেউ সমাজে ভালো প্রতিষ্ঠিত ব্যক্তি আছে বা খুব সামাজিক মানুষ আছে, যারা কিন্তু এই জিনিসগুলো আরো বেশি সুন্দরভাবে চালায়, তো কেউ না কেউ এগুলো করবেই। কিন্তু আপনার সন্তানদের ভবিষ্যৎ গড়বে কিন্তু সরকার। আপনার সন্তানদের ভবিষ্যৎ গড়ে আজকে 30-35টার উপরে 30-35টার হ্যালো 30-35টার উপরে আপনার আপনার 30-35টার উপরে ভাতার কার্ড দেওয়া হচ্ছে। আজকে এটা মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। আজকে আপনি যদি দেখেন, জানুয়ারি মাসের 1 তারিখে বই পেয়ে গেছে। আজকে ঘর দিচ্ছে কে? গৃহহীনদের মাননীয় প্রধানমন্ত্রী। উনি তো সবকিছু চেষ্টা করছে, সবকিছু করছে। আমাদের নড়াইলে যে জিনিসটা এর সাথে প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের মেগা মেগা কিছু প্রকল্প দরকার, যেটা দিয়ে আপনার আমার সন্তানেরা নড়াইলে সেটেলড হতে পারবে, তারা কিছু করতে পারবে। এইগুলো প্রয়োজন। আজকে যে প্রকল্পগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছে, আজকে দেখেন 4 লেন সড়ক কিন্তু আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, যেটা আপনারা শহরের ভেতর দিয়ে ইসে পর্যন্ত, সীতারামপুর পর্যন্ত যে শেষ হবে। তো এগুলো, এটা 200 কোটি টাকার প্রকল্প। আইটি পার্ক 100 কোটি টাকার প্রকল্প। হাতেমাল ইঞ্জিনিয়ারিং কলেজ 100 কোটি টাকার প্রকল্প। এটা 1-2 কোটি টাকার প্রকল্প না। ইকোনমিক্যাল জোনের কথা হচ্ছে, সেটা হয়তো বা লোহাগড়ায়, কিন্তু উপকৃত হয়তো আপনার সন্তানও হবে। কিভাবে? ওইখানে 4,500-5 হাজার মানুষ চাকরি করবে। আমাদের কর্মসংস্থান দরকার। আজকে বেকারত্বের কারণে অনেক ছেলে মেয়ে কি হচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, কাজ করার জায়গা পাচ্ছে না। তো আমাদের এই সব ফ্যাসিলিটিস যদি আমরা ক্রিয়েট না করতে পারি, তাহলে আমাদের সন্তানরা হয়তো অনেকে ভালো হবে, অনেকে স্পয়েলড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই আমি কাজ করছি ওই সেক্টরগুলো নিয়ে, যে সেক্টরে আছে আপনার সন্তানরা উপকৃত হবে। যেখানে আমরা যেটা বুঝি ধনী গরিবের যে একটা পার্থক্য আমরা সবসময় দেখি, আজকে যদি এই ফ্যাসিলিটিস গুলো আসে, প্লেইং ফিল্ড কিন্তু লেভেল হয়ে যাবে। মানে ধনী গরিবের ব্যবধান কিন্তু কমে যাবে। আজকে আপনি যদি তাকান, আজকে বুয়েটে যারা পড়ালেখা করছে, আজকে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করছে, আজকে জাহাঙ্গীরনগরে যারা আজকে বিসিএস ক্যাডার হচ্ছে, তারা কিন্তু হয় মধ্যবর্তী ঘরের ছেলে মেয়ে, না হয় নিম্ন আয়ের পরিবারের ছেলে মেয়ে। কিন্তু টপ ক্লাস পরিবারের কোনো ছেলে মেয়ে কিন্তু খুব রেয়ার পাওয়া যায়, যে যারা ক্লাস 1 অফিসার হয়ে আমাদের সমাজে তারা বসবাস করছে। এরকম অফিসার কিন্তু খুব কম। তো আজকে যে আমাদের নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত মানুষ, আমি নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি যদি আজকে ক্রিকেটার না হতাম, তাহলে হয়তো বা আমার বাবার মাছের ঘের সামলাইতে হতো, মামার মাছের ঘের দেখতে হতো, নাহলে কোনো একটা ব্যবসা করতে হতো। তো আমি যখন খেলাধুলা করেছি, আমি বেঁচে গেছি। কিন্তু আজকে যদি এখানে এই ফ্যাসিলিটিস গুলো আসে, আপনাদের ছেলে মেয়ে ওখানে পড়ালেখা করতে পারবে, ওইখানে ট্রেনিং করতে পারবে। তাই না হলে কিন্তু এই যে ব্যবধান কখনো কমবে না। এই ব্যবধান কমাইতে গেলে
একজন না একজনকে স্টেপ নিয়ে কাজ করতে হবে, যে সবার কথা চিন্তা করে কাজ করছে। রাজনীতি করার অনেক মানুষ আছে এখানে, এখানে এমন এমন পলিটিশিয়ানসরা বসে আছে যারা এই নড়াইল শহরের পলিটিক্স দেখার জন্য যথেষ্ট। এনাদের শিষ্যরাই যথেষ্ট। এখন এখানে শিষ্যরা দাঁড়ায় আছে, এই শিষ্যরাই যথেষ্ট। হ্যাঁ, তার সাথে আমার ইনক্লুডিং এর দরকার নাই। সো আমি ওইখান থেকে এক স্টেপ সরে এসে আমি চাচ্ছি যে না, আমি এই জেনারেশনটার জন্য কাজ করি, যে জেনারেশনটা বড় হচ্ছে, একদিন হয়তোবা আমাদের বয়সে আসবে, কিন্তু তারা তার পরিবার নিয়ে যেন সে তার নিজস্বতা যেন খুঁজে পায়, তার পায়ের নিচে যেন মাটি থাকে, ওই জায়গাটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। তো যাই হোক, অনেক কথা বললাম, তবে মূল ইম্পর্টেন্সই হচ্ছে যে আপনারা যদি আগামী 7ই জানুয়ারি আপনারা দুইটা জিনিস করতে পারেন। একটা হচ্ছে যে আমাদেরকে আপসেট করতে পারেন, সেটা খুব সহজ কাজ আপনাদের জন্য। সহজ কাজের জন্য ভাই ভোট কেন্দ্রে যাবো না, হয়ে যাচ্ছে বা হয়ে যাবে কি দেখি, এটা ধরেন আমাদের এই প্রচেষ্টাটা হয়তোবা বিফলে যাবে। আর একটা জিনিস করতে পারেন যে আমরা যেটা আশা করছি তার থেকে আপনারা বেশি কিছু করে ফেলতে পারেন। এই দুইটা যে কোনো একটা জিনিস আপনারা করতে পারেন। তো আমার বিশ্বাস যে অন্তত আপনার সন্তানদের দিকে তাকিয়ে আমরা যেটা আশা করছি তার থেকে বেশি কিছু আপনারা ঘটায় ফেলবেন। আর সেটা যদি আপনারা ঘটায় ফেলেন তাহলে ভবিষ্যতে আমাদেরও কিছু ঘটাইতে হবে, আর সেই ঘটানোর জন্যই এত কথা বলছি। তবে অন সিরিয়াস নোট, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ভোটটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আপনাদের সন্তান হিসেবে আপনারা নৌকা প্রতীকেই ভোট দিবেন। দিবেন তো? আর সেটা যদি আপনারা দেন, ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, আমি আমার নতুন স্বপ্ন নিয়ে হয়তো কাজ শুরু করতে পারবো। এটা আমার বাড়ি, এই নড়াইল আমার বাড়ি, এখানে আমার জন্ম হয়েছে, আমার বাবা মার জন্ম হয়েছে, আমার নানা নানি দাদা দাদি তাদেরও দাদা দাদি নানা নানি এই নড়াইলে জন্ম হয়েছে। সো এটা আমার অধিকারের জায়গা। আমি বলতে পারি এই জনপদের মানুষ আমার মানুষ, এবং এদের জন্য আমি কাজ করতে আসছি। সুতরাং আমি বিশ্বাস করি আপনারা আগামী 7ই জানুয়ারি আপনারা ঘুম থেকে উঠে আপনার সন্তানদের জন্য অন্তত 24 ঘন্টা তো সময় নাই, হয়তোবা 8টা থেকে 4টার ভেতরে 1টা ঘন্টা আপনারা সময় বের করে ভোট কেন্দ্রে যাবেন। অন্তত আপনার সন্তানদের জন্য, আমাদের দিকে না, আপনার সন্তানদের জন্য ভোট কেন্দ্রে যাবেন। আপনার মূল্যবান ভোটটি নৌকা প্রতীকে, যেহেতু আপনারা বলেছেন দিবেন, নৌকা প্রতীকে ভোট দিয়ে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনারা ঠকে যাবেন না, এতটুকু কথা আমি দিতে পারি। আর এখনো পর্যন্ত ঠকে কেউ যায়নি, বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে কেউ ঠকে যায়নি। এখনো পর্যন্ত যে উদাহরণগুলো আমি দিলাম এগুলো ঠকার উদাহরণ দেয়নি, এগুলো বিজয়ের উদাহরণ। আমরা জিতছি, আমরা জিতবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাংসদ ছিলেন, ওনার দৃষ্টি আমাদের প্রতি আলাদা। আমরা একটা ছোট জেলা, সি ক্যাটাগরির জেলা, তারপর ওনার দৃষ্টি যে আমাদের প্রতি এভাবে আছে। হয়তো আমরা ফাইলগুলো এভাবে সাদা ফাইল দিলে তো হবে না, সেটাকে পূরণ করে দিতে হবে। তো পূরণ করে দেওয়ার কাজ যেহেতু আমি হাতে নিয়েছি, তো আমি বিশ্বাস করি ওই ফাইলগুলোয় মলাট পড়ুক, ধুলো না পড়ে যাবে। ধুলো পড়ে গেলে অনেক কিছু যাবে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা আসুন ভোট কেন্দ্রে, নৌকা মার্কায় ভোট দিন, আপনাদের উন্নয়ন বুঝে নিন। দেখা হবে কাজের মাধ্যমে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করেছে এবং এই সুন্দর আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই নির্বাচনীয় জনসভা সভাপতি হিসাবে আমি আজকে সভাপতি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বাংলা।